কেন তোমার মনের মধ্যে একই চিন্তা 100 বার ঘুরপাক খেয়ে তোমাকে ক্লান্ত করে দেয়? ওভার থিঙ্কিং কেন হয়? কি করলে কমবে? আমারও আগে প্রচুর ওভার থিঙ্কিং হতো। আমি যখন কলকাতায় কাজ করতাম, মানে ঘুমাতাম তো ঘুমাতে ঘুমাতে মানে সারা রাত কেটে যেত, সকাল হয়ে যেত, আর ঘুম আসতো না। আবার সকালে উঠে আবার কাজে বসে যেতাম। এই ওভার থিঙ্কিংয়ের যেই সলিউশনগুলো এতে দেওয়া আছে, আমি যেগুলো মানে নিয়ে এসেছি, এতে মানে সলিউশনগুলো সত্যি কাজ করবে, কারণ আমিও ফিল করেছি, এগুলো আমার হয়েছে আগে। এই ওভার থিঙ্কিং যখন অনেক দিন ধরে চলতে থাকে, যখন আমরা শুধু প্রবলেম নিয়ে ভাবি, সলিউশনের কথা একদমই ভাবি না, তখন এই ওভার থিঙ্কিং ধীরে ধীরে আমাদের মনের মধ্যে সুখ, শান্তি এবং আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। ওভার থিঙ্কিংয়ের যে মেন কারণগুলো, সেগুলো আমরা জানবো। সেই কারণগুলো জানার পরে আমরা সেগুলোর উপরে কাজ করতে পারি না, তারপরে আমরা সলিউশন কি আছে সেটা জানবো। প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন ওভারলোড করা। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে এত টাইম স্পেন্ড করি, মানে যা আসে তাই দেখতে থাকি। অনেকে ভাবে যে আমি তো ভালো কিছুই দেখি, কিন্তু ভালো কিছু হলেও, ভালো কিছু শিক্ষণীয় কন্টেন্ট যেগুলো দেখছি আমরা, মানে একটা বিষয় নয়, মানে অনেক রকমের বিষয় হয়তো শিক্ষণীয় দেখছি, কিন্তু সেই যে এত কিছু যাচ্ছে, কখনো ফেসবুক, কখনো ইনস্টাগ্রাম, কখনো ইউটিউব, মানে সেগুলো তো মাথার মধ্যে ভেতরে তো যাচ্ছে না। ভেতরে যাচ্ছে মানে সেগুলো প্রসেস হবে। যতটা ইনফরমেশন তোমার দরকার সেটাই নাও। এই নয় যে আমরা ফোন ঘাঁটছি, মোবাইল ঘাঁটছি, যা আসছে ক্লিক করে দিচ্ছি, এরকম করলে হবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে সব কিছু নিখুঁত করার চাপ। মানে আমিও যখন আগে কাজ করতাম তখন ভাবতাম, মানে এত বারিকির সাথে মানে কাজ করতাম, মানে ভাবতাম কোনো কিছু ভুল হয়ে যায়নি তো। তুমি কিছু একটা লিখার পরে হয়তো চেক করছো অনেকবার ধরে, মানে ভুল হয়ে যায়নি তো। সিম্পল জিনিস, কিন্তু তাও বারবার মানে দেখছি যে ভুল হয়ে যায়নি তো। মানে বর্তমানে আমার ফোকাস নেই, মানে নিখুঁত করার চাপ এত, সব কিছু পারফেক্ট করতে হবে আমাকে। আরেকটা কারণ হচ্ছে যে সমাধানের কথা না ভেবে শুধু ভবিষ্যতের চিন্তা করা। ওভার থিঙ্কিং যখন হয় আমরা কি করি, আমাদের দুরকম টাইপের হয়। একজন শুধু প্রবলেম নিয়ে ভাবে, শুধু প্রবলেম, মানে এটা করলে ভালো হতো, এটা না করলে ভালো হতো। প্রবলেম যেটা মানে একটার পর একটা শুধু মানে খারাপই ভাবতে থাকে। মানে সমস্যার কথা ভাবছি কিন্তু সমাধানের কথা ভাবছি না, ভবিষ্যতের চিন্তা করছি বেশি। এই চিন্তার চক্রের আরও একটি মেন কারণ হচ্ছে যে সফলতা যদি না পাই, আর আত্মসম্মান, পরীক্ষার ফলাফল যদি ঠিক না হয়। বর্তমানে একটা গবেষণায় জানা গেছে যে 66% স্টুডেন্ট মানে কলকাতায়, যারা একাডেমিক পারফরমেন্সের জন্য, মানে ভালো পারফরমেন্সের জন্য অভিভাবকদের কাছে তীব্র চাপ অনুভব করে। তার জন্য তারা বর্তমানে মানে পড়াশোনা তো ঠিক মতো হচ্ছেই না, প্লাস 10 বছর পরে কি হবে তাদের, সেইটা নিয়ে তারা চিন্তা করতে থাকে। ভবিষ্যতের চিন্তাও ছাড়তে হবে, যে বর্তমানে আমরা কি করছি সেটার প্রতি ধ্যান দিতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে সেটা আমাদের হাতে নেই। আমরা আজকে যদি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিই, তাহলে অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে। কারণ পরীক্ষার নাম্বার যেটা আমি পাবো, সেটা তো যে পরীক্ষার খাতা দেখবে সে দেবে না, আমি তো নিজে নিজে বসাতে পারবো না, সেটা নিয়ে আমি কিছু করতে পারবো না। যেমন আমি ভালো করে কাজ করতে পারবো, কিন্তু আমার স্যালারি ইনক্রিমেন্ট হবে না সেটা তো আমার হাতে নেই। সেটা যারা আছে উপরে তারা সেটা ডিসাইড করবে, যে আমাদের কর্তব্য যেটা, সেটাকে আমাদেরকে মন দিয়ে ভালো করে পুরো ইমানদারির সাথে করতে হবে। তাহলে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও, ভবিষ্যতের চিন্তা করে লাভ নেই, কারণ ভবিষ্যৎ আমাদের হাতেই নেই, আমরা কিছু করতেই পারবো না ভবিষ্যৎ নিয়ে। বর্তমান যেটা আছে সেটাকে ফুল জোর লাগিয়ে আমার দিকে কাজ করতে হবে, তারপরে ভবিষ্যৎ যা হবে দেখা যাবে। প্রথম সলিউশন হচ্ছে যে গৌরগোপাল দাস প্রভুজি রয়েছেন, সবাই চিনেন। উনি বলেন যে সবসময় ভাববে যখন ওভার থিঙ্কিং হবে, যে আমার হাতে কি আছে, ঠিক আছে, যে আমার হাতে কি আছে আর আমার হাতে কি নেই। যেটা আমার হাতে, আমার সারাদিন আমাদের মানে সায়েন্টিস্ট অনুযায়ী আমাদের কয়েক হাজার চিন্তা আসে। মানে যখন অত চিন্তা আসবে যে আমার হাতে কি আছে আর আমার হাতে কি নেই, যেগুলো নেই সেগুলো বাদ দাও, মানে কোনো দিনের জন্য নেই, মানে কোনো দিনের জন্য নেই, মানে সেটা আমি কোনো দিনই করতে পারবো না, সেটাকেও বাদ দেবে। আর যেটা আমার হাতে আছে সেটা লিখে নাও, দিয়ে তার উপরে কাজ করো, সেটা নিয়ে একটু করে কাজ করো। মানে কিছু একটা ভাবলে যে এটা আমাকে করতে হবে, তো সেই কাজের একটা ছোট্ট স্টেপ নিয়ে নাও। কেউ ভাবে হয়তো আমি ওয়ার্কআউট করব, বডি বানাবো, ঠিক আছে, যখনই সময় পাচ্ছ যাও 10টা 12টা ডন মেরে নাও, একটু ছুটে নাও। আর যেগুলো তোমার হাতে নেই সেগুলো পুরোপুরি বাদ দিয়ে দাও, কিছু কাজের নেই। এটা একটা সলিউশন হলো। আরেকটা হচ্ছে এই যে ওভার থিঙ্কিং হয়, এর জন্যে একটা চিন্তা করার নির্দিষ্ট সময় তোমাকে রাখতে হবে। যখনই চিন্তা আসবে তখন তোমাকে নিজেকে বলতে হবে যে আমি এখন চিন্তা করব না, এই চিন্তা করার জন্য আমার নির্দিষ্ট একটা সময় রাখা আছে। তুমি দিনের একটা নির্দিষ্ট সময় রাখবে, 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, ঠিক আছে। সেই সময় তুমি মানে যত চিন্তা করার চিন্তা করবে, কিন্তু এখন আমি চিন্তা করব না, নিজেকে এরকম বলবে।
আর একটা যেটা হচ্ছে যে ওভার থিঙ্কিং করা অ্যাকচুয়ালি পজিটিভ দিক থেকে দেখতে গেলে ওভার থিঙ্কিংকে নিয়ে তুমি সলিউশনের কথা ভাবো। ওভার থিঙ্কিংকে তুমি ভালো কাজে ইস্তেমাল করতে পারবে। ওভার থিঙ্কিং যদি কেউ ভালো কাজে ইস্তেমাল করে সেটা হচ্ছে সমাধানের কথা ভাবতে হবে, চিন্তাকে সমস্যার সমাধান হিসাবে ব্যবহার করতে হবে তোমাকে। এরপরে যে সলিউশনটা দেবো সেটা আমিও নিজের আমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ডক্টর কেশবানন্দ প্রভুজি আছে একজন ইউটিউবে ভালো সাধু, ওনাকে আমি অনেক ফলো করি। উনি বলেন যে ওভার থিঙ্কিংয়ের মেন দুটো প্রবলেম আছে। মেন দুটো প্রবলেম কি কি? এক হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো বস্তুর প্রতি আমাদের প্রচুর আসক্তি, সেটা পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি, প্রচুর ইচ্ছা ওটা পাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। বারবার চিন্তা হয় সেটা পাওয়ার জন্য, সেই বস্তুর প্রতি বা কোনো জিনিসের প্রতি। আর দ্বিতীয় হচ্ছে ইনসিকিউরিটি, ভয়, ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতে কি হবে আমাদের, এরপরে কি হবে, ওটা কি করে হবে, এটা কি করে হবে, এসব নিয়ে আমরা ভাবতে থাকি। অ্যাটাচমেন্ট হাঁটানোর জন্য আমাদেরকে কি করতে হবে? অ্যাটাচমেন্টের সলিউশন হচ্ছে ডিটাচমেন্ট, আমাদের জীবনে বৈরাগ্য উৎপন্ন করতে হবে। তাহলে অ্যাটাচমেন্ট হাঁটানোর জন্য আমাদের জীবনে বৈরাগ্য উৎপন্ন করতে হবে, ডিটাচমেন্ট। অ্যাটাচমেন্টের সলিউশন হচ্ছে ডিটাচমেন্ট। আর ইনসিকিউরিটি ভয়ের সলিউশন কি আছে? সিকিউরিটি। আমার দিকে সিকিউরিটি কি করে আসবে? যখন আমরা ভগবানের শরণ নেব। ভগবানের শরণ নিতে হবে, তখন বিশ্বাস আসবে যে ভগবান আমাকে রক্ষা করবে, যে কোনো প্রবলেমে ভগবান আমাকে রক্ষা করবে। যখন আমরা আমাদের নিজের মনের মতো করে জীবন যাপন করব না, ভগবানের কথা মেনে চলবো, তখন অটোমেটিকলি তোমার বিশ্বাস এসে যাবে যে ভগবান আমাকে রক্ষা করবে আর ভগবান যা করবে আমার ভালোর জন্যই করবে। তখন তোমার ভয় এমনিই চলে যাবে। যেমন বিষকে কাটে, সেরকম অ্যাটাচমেন্টকে কাটবে। তোমার তখন সংসার থেকে ডিটাচমেন্ট হবে আর ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট হবে। অ্যাটাচমেন্টকে কেটে দিচ্ছে। ভগবানের প্রতি যখনই আসক্তি চলে আসবে তখন তোমার ভয় চলে যাবে, সংসারের প্রতি ডিটাচমেন্ট হয়ে যাবে। আর ভগবানের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে হলে ভগবানের নাম জপ করতে হবে। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করলে তোমার মনও শান্ত হবে আর ভগবানের সাথে একটা অ্যাটাচমেন্টও হবে। তুমি যখন অনেক দিন ধরে ভগবানের এই নাম জপ করবে, তুমি নিজে নিজে বুঝতে পারবে যে আমার একটা ভগবানের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হলো। যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি ঠিক মতো, তো আমার মনে হয় না এগুলো আমাদের আর কোনো ওভার থিঙ্কিং প্রবলেম করবে। শুধু প্র্যাকটিস করে করে আমাদের দিকে এগুলো আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর বর্তমানে কোন চিন্তা তোমার সব থেকে বেশি মাথা খারাপ করে দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই আমরা চিন্তায় থাকি, আমাদের লাইফটাকে শুধু একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও, যে আমাদের জীবনের যে মেন যেগুলো সমস্যা, এগুলো প্র্যাকটিক্যালি ভগবদ গীতা, সাধুগুরু, বৈষ্ণবের কাছ থেকে কীভাবে সলিউশন করা যায়, সেই সব জিনিস যদি জানতে চাও আমাদের চ্যানেল ফলো করো আর কমেন্টে জানাও। হরে কৃষ্ণ, ভালো থাকবে।